আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে চলেছি, বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত খোদ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। বুধবার দুপুরে করণদিঘি থানার অন্তর্গত ঝাপর টোলে ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, করণদিঘিতে ক্রমশই বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। সেই অভিযোগ পেয়ে রেড করতে গিয়ে আক্রান্ত হলেন বিএলএল আরও গৌর সোরেন। আক্রান্ত হয়েছেন তিনি এবং তার দপ্তরের 3 কর্মী। দুষ্কৃতীরা তাদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। আক্রান্ত বিএলএল আরও জানান, ওই এলাকা থেকে ক্রমশই বালি পাচার হচ্ছে, এমন বেশ কিছু অভিযোগ আসাতেই তারা রেড করতে যান। ফেরার পথে বালি বোঝাই একটি লরি আসতে দেখে তা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিএলএল আরও। চালান দেখতে না পেয়ে মালিককে ডেকে পাঠান আধিকারিক। কিছুক্ষণ পরেই বাইকে চেপে 5 জন দুষ্কৃতী সেখানে এসে লাঠি দিয়ে তাদের এলোপাথারি মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পান তারা। পরে তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলে জানান আক্রান্ত সরকারি আধিকারিক। আমরা আজকে বারুণঘাটে বালি যে কেটে উঠেছে ঘাট থেকে, সেখান থেকে ওটাকে রেড করতে গিয়েছিলাম। সেখানে না পেয়ে আমরা ফিরে আসার পথে দেখি মেন রোডে একটা ইসলামপুর থেকে বালি ভর্তি লরি চলে আসছে। ওনাকে থামালাম, থামাবার পরেই বললাম যে আপনার চালান আছে? উনি বললেন না, আমার কাছে চালান নেই। তাহলে আপনি মালিককে ডাকুন বা কি বুদ্ধি করবেন, থানায় চলুন। তো উনি বললেন যে না, মালিককে ডাকছি। মালিককে ডাকছি বলে গাড়িটাকে সাইড করলেন। সাইড করার পরেই কিছুক্ষণ আমরাও গাড়ি থেকে নেমে পড়ি। তারপরেই দুটো বাঘ, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন, হঠাৎ এসে গাড়ি থামিয়ে পাশে ছিল কাঠ চেরাই, নতুন কাঠের চেরাই করা দুটো লাঠি, ওই অটো দিয়ে এসে সঙ্গে সঙ্গে আমাদেরকে মারতে লাগলো। তো আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার, 4 জন ছিলাম। ড্রাইভার সমেতকে মেরেছে, ড্রাইভারকে বেশি মেরেছে, সবাইকেই মেরেছে। হ্যাঁ, অবৈধভাবে আগে থেকে বালি কাটছিল, অবজেকশনও ছিল। সেই সূত্রে আমরা গিয়েছিলাম সেখানে, ওটা রেড করি। কন্টিনিউয়াসলি যাই, মানে 2-1 দিন পর পরেই ওখানে গিয়ে আমরা দেখে আসি যে মালিক কাটছে কিনা কি কাটছে। সেই সূত্রে আজকেও গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে আমরা এই গল্পটা ইয়েটা হয় যে ঝাপটার কাছে এই ঘটনাটা ঘটে। কারা মারলো আমরা চিনতে পারিনি। আমাদেরকে আতঙ্ক মনে হচ্ছে, কিরকম মনে হবে, মানে এভাবে যে হয়, আমরা তো আমাদের সঙ্গে কথাবার্তা তো বলতো আগে যে কি হবে ব্যাপারটা, কি না, ওই কোনো কথাবার্তা বলে কোনো জিনিস নাই। না, আমাদের কাছে কোনো পুলিশ ছিল না। আমরা হ্যাঁ যাই। তারা একজন গ্রুপ আর একজন আমি আর ইনি ড্রাইভার। এরকম কন্টিনিউয়াসলি 5-7 মিনিট আমাদেরকে মারলো, যাই যাবে পারলো, আমরা ছুটাছুটি করি। তারপরে হঠাৎ কিছু গ্রামবাসী আসলো, গ্রামবাসী আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে। দেখা যাক, প্রশাসনকে জানাবো, আমরা আমাদের হেড অফিসের স্যারকে জানাবো, স্যার তার কি ব্যবস্থা নিচ্ছে। এবারে যে খবরের দিকে আমরা নজর রাখতে চলেছি, যে রায়গঞ্জ শহরে ক্রমশই বাড়ছে টোটোর সংখ্যা, আর তার সাথে টোটো ভাড়া নিয়ে বাড়ছে জটিলতা। রাস্তায় চলতে ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন টোটো চালকরা। তাদের বক্তব্য, টোটোর ভাড়া নির্দিষ্ট কোনো সরকারি রেট চার্জ না থাকায় পদে পদে ভাড়া নিয়ে বাড়ছে ঝামেলা। নিকটবর্তী কিংবা দূরবর্তী স্থানে গেলেও টোটোর ভাড়া সেই 10 টাকায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অন্যদিকে সাধারণ মানুষও সরব হয়েছেন টোটো ভাড়ার বিষয়ে। রায়গঞ্জ শহরে ক্রমশই বাড়ছে টোটোর সংখ্যা। দিনভর শহর দাপিয়ে বেড়াচ্ছে টোটো। টোটো নিয়ে একাধিক বিতর্কের ছবিও উঠে এসেছে রায়গঞ্জ থেকে। তবে সম্প্রতি টোটোর ভাড়া নিয়ে তৈরি হয়েছে জটিল অবস্থা। রোজই সকাল সন্ধে কোথাও না কোথাও টোটো চালকদের সাথে যাত্রীদের ঝামেলা বাড়ছে, যার কেন্দ্রে ভাড়া। একটা সময় ছিল যখন স্বল্প দূরত্বে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতাম প্যাডেল রিক্সা, কিন্তু সেই প্যাডেল রিক্সা এখন অতীত। সময়ের সাথে সাথে বদলে গিয়েছে সেই চিত্র। প্যাডেল রিক্সার বদলে এখন এসেছে 3 চাকার টোটো। শুরুটা বেশ ভালো হলেও দিনকে দিন টোটোর সংখ্যা বাড়তে থাকায় বেশ সমস্যার সৃষ্টি হয়েছে রায়গঞ্জে, যার মধ্যে একটি হলো ভাড়া নিয়ে সমস্যা। সাধারণ মানুষ এই ভাড়া সমস্যা নিয়ে অতিষ্ঠ। নাজমুল আলী নামের এক ব্যক্তি জানান, এক এক সময়ে এক এক ভাড়া ধার্য করেন টোটো চালকরা। 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া চেয়ে বসেন তারা। সুভাষগঞ্জ থেকে রায়গঞ্জে আসতে কোনো টোটো চালক 20 টাকা, কেউ আবার 30 টাকা ভাড়া চান। তাই সরকারিভাবে টোটোর ভাড়া নির্দিষ্ট করার দাবি জানিয়েছেন নাজমুল আলী। অসুবিধা কি, আজ এই টোটোওয়ালাগুলো, আমরা যাই, আমাদের বাড়িতে সবাই যাতায়াত করে, এক এক সময় এক একটা ভাড়া। কোনো সময় বলে 50 টাকা লাগবে, কোনো সময় বলে 20 টাকা লাগবে, কোনো সময় বলে 10 টাকা লাগবে। কোনো ভাড়ার কোনো একটা নির্দিষ্ট নাই। এই ভাড়াটা একটা নির্দিষ্ট ভাড়া হলে আমরা যাতায়াতের একটু সুবিধা হতো। যে
আর এমনি বাড়ির লোকও তো যাতায়াত, হ্যাঁ, বাড়ির লোকও যাতায়াত করে, আমার এলাকার লোকও যাতায়াত করে। তো কি হলে ভালো হয়? একটা নির্দিষ্ট ভাড়া যদি হয়, হয়তো যেরকম আমরা সুভাষগঞ্জ থেকে রায়গঞ্জে আসি, একটা নির্দিষ্ট ভাড়া। অনেক টোটোওয়ালা কেউ হয়তো 20 টাকা চাই বসে, কেউ 30 টাকা চাই বসে, এদের কোনো একটা সঠিক কোনো ভাড়া নেই। আবার অনেকে তো সঠিক হবে। অনেক সঠিক নেয়, অনেক ঠিক নেয়, অনেকে আবার বেশি চাই বলে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাড়া হলে আমাদের হ্যাঁ, রেগুলারই ক্যাচাল হয়, রেগুলারই। হারুন রশিদ নামের অপর এক ব্যক্তি জানান, যখন তখন টোটো চালকরা অন্যায্য ভাড়া দাবি করে বসেন। স্বল্প দূরত্বে 10 থেকে 30 টাকা পর্যন্ত ভাড়া দাবি করেন তারা। রাত বাড়লে স্বল্প দূরত্বের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়। এতে আর্থিকভাবে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। হ্যাঁ, সমস্যা তো অনেক পড়ছি। যেমন আমাদেরকে এখান থেকে ওখানে যেখানে সেখানে যেতে হয়, টোটোতে উঠি, কোনো টোটো ন্যায্য মূল্য ভাড়া নেয়, কোনো টোটো ওর থেকে বেশি নেয়, 10 টাকার জায়গায় 30 টাকা, 40 টাকা। একটু রাত বেরোতে হলেই 50 টাকা, 100 টাকা বাজেট নিয়ে বসে থাকে। এর পক্ষ থেকে আমি বলতেছি, প্রশাসন যদি আমাদেরকে একটা নির্দিষ্ট এই টোটোওয়ালাদেরকে রেট করে দিত, তাহলে আমরা সেটা বুঝতে পারতাম, তাহলে আমাদের যাতায়াতের এবং ভাড়ার আমাদের সুবিধা হতো। বাড়ির লোকও তো যাতায়াত, বাড়ির লোকও যাতায়াত করে। অনেক সময় শুনেছি যে বিভিন্ন জায়গায় এই নিয়ে গন্ডগোল ক্যাচাল হয়। হ্যাঁ, কেচাল হয়, অনেকে ভাড়া নিয়ে কেচাল করে, বলে যখন নিয়ে চলে যায় তারপরে বলে এত টাকা লাগবে, এভাবে বলে আর কি। তখন এটা নিয়ে বিবাদ সৃষ্টি লাগে। তো এটাই বলছি প্রশাসনের কাছ থেকে, যদি আমাদেরকে নির্দিষ্ট একটা টোটোওয়ালাদের রেট করে দিত, তাহলে আমরা বুঝতে পারতাম সেটা, সেই রেট অনুযায়ী আমরা চলাফেরা করতে পারতাম, তাহলে কোনোদিন কেচালে বিবাদে টোটোওয়ালাদের সাথে ঝগড়া কেচাল হতো না। বিষ্ণু পাসওয়ান নামের এক টোটো চালক জানান, ভাড়া নিয়ে যাত্রীরা অনেক সময় ঝামেলা করেন। একটা দূরবর্তী স্থানে গেলেও 10 টাকাই ভাড়া দেন তারা। এই বিষয়টি নিয়ে মাঝে মাঝেই ঝামেলা হয়, তাই তিনিও সরকারিভাবে ভাড়ার রেট চার্টের দাবি জানিয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে প্রায় হয় এটা। কি হয়? যেরকম বেশি দূরে গেলেও প্যাসেঞ্জার মাত্র 10 টাকায় ভাড়া দিবে, যেটা ভাড়া দেওয়া উচিত কিছু বেশি, 15 টাকা বা 20 টাকা, সেখানেও 10 টাকায় দিতে চায় প্যাসেঞ্জারে। মাঝে মাঝে এটা নিয়ে ঝামেলা হয়, বেশি বড় না, অবশ্য ছোটোখাটোই হয়, কিন্তু প্রায় ঝামেলা হতে থাকে। এরকম হলে পরে তো সমস্যায় পড়তে হয় না আপনার? হ্যাঁ, অবশ্যই সমস্যায় পড়তে হয়, মাঝে মাঝেই পড়তে হয়। আমরা মানে আমাদের কোনো নির্দিষ্ট ভাড়া নাই, এই জন্যই আর কি এরকম হচ্ছে। কি চাইছেন আপনি? আমাদের একটা যদি নির্দিষ্ট ভাড়া করে দিত প্রশাসন, তাহলে ভালো হতো। বিপিন বৈশ্য নামের এক টোটো চালক জানিয়েছেন, টোটো চালকদের ভাড়া নির্দিষ্ট নেই। যাত্রীরা অনেক সময় টোটো নিয়ে একেবারে বাড়ির কাছে নামেন, কিন্তু ন্যায্য ভাড়া দিতে চান না। গালিগালাজ করেন টোটো চালকদের। আমাদের এই যে ভাড়াটা নির্দিষ্ট নাই, 10 টাকার ভাড়া 20 টাকা চাইলেই দূরত্ব নিয়ে চলে যাচ্ছে, বাড়ির ভিতরে ঢুকাই দিতে হচ্ছে। পরিশ্রম করার পরে চাইলে ওই যে ক্যাচাল, গালাগালি। একটা প্রশাসন আমাদের কোনো নির্দিষ্ট ভাড়া করে দিত, তাহলে গাড়ি চলার সুবিধা পাইতাম, গরিব ছেলে করে খাইতাম। কাস্টমাররা কি বলে? এই যে দূরত্ব নিয়ে চলে যাচ্ছে, বলার পরে গালাগালি করে, বাজে ব্যবহার করে, ভাড়া ঠিক মতন দিচ্ছে না। মানে নির্দিষ্ট কোনো ভাড়া নেই? না না, কোনো ভাড়া নির্দিষ্ট না। কি চাইছেন? আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট ভাড়া হোক, যাতে কাস্টমারও সুবিধা পায়। টোটো সংগঠনের নেতা বাবলু কর জানিয়েছেন, কিছু কিছু টোটো চালক এমন রয়েছেন যাদের বয়সই হয়নি, তাদের সাথে সমস্যা বেশি হয়। এর পাশাপাশি নির্দিষ্ট ভাড়া, টোটো স্ট্যান্ড এবং নির্দিষ্ট লাইসেন্সের দাবি জানিয়েছেন তিনি। কিছু কিছু টোটো চালক দুর্ব্যবহার করেন বলে স্বীকার করে নিয়েছেন বাবলু বাবু। তাদেরকে অবশ্য সতর্কও করেছেন তিনি। আমি টোটো রিক্সা ভ্যান চালক এগুলোতে জীবন ভরা ছিলাম, এখনো আছি, থাকছি লিডার হিসাবে। এরা আমাকে ভালোবাসে, আমি এদের সঙ্গে আগাগোড়াই আছি। বলছি কি, প্রায়শই আমরা দেখতে পাই কাস্টমারের সাথে টোটোওয়ালাদের প্রায়শই গন্ডগোল ভাড়া। হ্যাঁ, কিছু কিছু আছে, ওই টোটোওয়ালারা আছে, কিছু আছে যারা একদম মানে ওদের বয়সী হয়নি টোটো চালাইতে, এটা তারাই দিগ্গারিটা করছে। আর আমার তো জানা আছে যে খুব কমের মধ্যে নিয়ে যায় ভাড়া। আর একটা যদি সরকারি রেট, এদের একটা সরকারি রেট, একটা সরকারি স্ট্যান্ড, এদের কিছু লাইসেন্স এগুলা যদি হয়, তাহলে এদের পক্ষে সুবিধা হয়। আর আমাদের পক্ষে বা যারা যাত্রী, বিশেষ করে মা বোনরা যে যায়, কিছু কিছু টোটোওয়ালারা আছে যে খুব অদৃশ্য খারাপ ব্যবহার করে। এটা তো আমরাও আমাদের টোটোওয়ালাদেরকে বলছি যে এটা করা যাবে না। মানুষই হচ্ছে লক্ষ্মী, মানুষই হচ্ছে সব, মানুষের সঙ্গে এত অভদ্রতা করা যাবে না। এবং ভাড়া নিয়েও তো প্রায়শই ক্যাচাল। হ্যাঁ, ভাড়া নিয়ে ক্যাচাল হয়। কিছু কিছু গ্রাম থেকে আসে, কিছু কিছু এদিক ওদিক থেকে আসে, যারা আদৌ টোটো চালক না, তারাই এই ক্যাচালটা করে যে 2 দিন আমি টোটো চালাই, আবার অন্য কোনো কাজে দিল্লিতে চলে যাব, তারাই ক্যাচালটা করছে।
যারা প্রকৃত টোটোওয়ালা তারা কোনো ক্যাচাল করছে না। সমস্যার সমাধান কি হবে? এর সমাধান হচ্ছে একটাই, যে প্রশাসন নিয়ে আলোচনা করা উচিত। এটা আমি বলবো রায়গঞ্জের আমাদের মাননীয় যে দায়িত্বে আছেন চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, আমি প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে এই গরিব মানুষগুলোকে আপনারা দেখেন যে রাস্তাঘাটে যেসব ভুল বুঝাবুঝি হচ্ছে সেগুলো যেন না হয়, একটা নিশ্চিত চার্ট ও একটা নির্দিষ্ট সুন্দর জিনিস আইনে করা উচিত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। থ্যালাসেমিয়া মুক্ত জেলা গঠন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম। বুধবার রায়গঞ্জ শহরের তুলসীতলায় রামকৃষ্ণ সেবা সংঘে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া কি এবং এর নিয়ন্ত্রণের উপায় কি, এই সব বিষয়ে এদিন এই শিবিরে আসা লোকজনকে সচেতন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আয়োজক সংস্থার রাজ্য সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকার। তিনি জানান, জেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করতে বিবাহের আগে বাহক নির্ণয়ের বিষয়ে জোর দেওয়া উচিত। এদিন এই অঙ্গীকার পত্রে এক নবদম্পতি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর বাবা মা এবং ম্যারেজ রেজিস্টার স্বাক্ষর করেন। আমরা এখানে মূল কর্মসূচি নিয়েছি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিয়ের আগে বাহক পরীক্ষা করে থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর জেলা গড়ার অঙ্গীকার, এবং এই অঙ্গীকারে আমাদের সঙ্গে সামিল হয়েছে আজকে আমরা 2 বছর বয়স থেকে একজন থ্যালাসেমিয়া শিশু, সে লড়াই করে ওর বাবার সন্তোষ মোহন, তারা আজকে এই আন্দোলনে আজকে স্বাক্ষর করলেন 2 জন নববিবাহিত দম্পতি এবং ম্যারেজ রেজিস্টার সহ সমাজের বিশিষ্ট জনেরা আজকে এখানে স্বাক্ষর করলেন। এবং এই প্রোগ্রাম আমাদের 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস থেকে চলছে। গোটা জেলাবাসীকে যে আমাদের যদি এই থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি, আপনারা অনেকেই জানেন যে সাইপ্রাস বলে একটি দেশ আছে, সেই দেশে 10টা শিশু জন্ম নিলে 7টাই হচ্ছে থ্যালাসেমিয়া শিশু হতো। সাইপ্রাস দেশ তখন সিদ্ধান্ত নেয় বিয়ের আগে বাহক পরীক্ষা করে যদি আমরা এইটাকে বাধ্যতামূলক করতে পারি তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করতে পারবো, এবং তারা সকলেই যে এখন মডেল দেশ হিসাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনও ভারতবর্ষে এটাকে বাধ্যতামূলক না করার দরুন আজকে এখনও কিন্তু প্রতিনিয়ত বাহক তৈরি হচ্ছে, রোগী তৈরি হচ্ছে। আমাদের জেলাতেই 550 মতন থ্যালাসেমিয়া শিশু আছে, যাদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না, শুধুমাত্র এদেরকে রক্ত দিতে হয় প্রতি মাসে প্রতিনিয়ত। তো এই রক্তের পরিমাণ যদি আমরা থামা দিতে পারি, অর্থাৎ যদি বাহকে বিয়ে বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া শিশু আর জন্ম নেবে না। তাহলে আমাদের রক্ত সংকট, আপনারা দেখেন প্রতিনিয়ত যে গ্রীষ্মকালীন রক্ত সংকট, নির্বাচনী রক্ত সংকট, সারা বছর ধরে যে রক্ত সংকট, সেই রক্ত সংকট থেকে আমরা জেলাকে বাঁচাতে পারি। আমরা প্রশাসনের কাছে গেছি, জেলা প্রশাসনকে বলছি, আমরা স্বাস্থ্য দপ্তরকে বলছি, ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছি যাতে এটা বাধ্যতামূলক করা হয় থ্যালাসেমিয়া। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা খুব ভালো। এই প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমরা জানতে পারলাম কীভাবে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস ইনক্রিজ করা যাচ্ছে। কারণ আমরা এখানে এসেছি, আমাদের নিউলি কাপল, আমরা কদিন আগে বিয়ে হয়েছে, আমরা জানতাম না যে থ্যালাসেমিয়া টেস্টটা খুব জরুরি। কারণ আমাদের এই ফিউচার জেনারেশন যে আসবে তার যেন স্বাস্থ্য ভালো থাকে, কোনো প্রবলেম না হয়, থ্যালাসেমিয়া রোগ না হয়, হিসেবে আমাদের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত। তার জন্য আমরা আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এসেছি, খুব ভালো লাগলো, আর আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে। আমি এটাই বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি যদি আগের থেকেই থ্যালাসেমিয়া টেস্ট করে এটা বুঝতে পারি যে আমরা বাহক কিনা, তাহলে আমরা এই রোগটাকে আগে থেকেই রুখতে পারবো, যা মানে পরবর্তীকালে যে রক্ত সংকট হচ্ছে সেটাকে আমরা রক্ত যে এত কম সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। বুধবার ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। রায়গঞ্জের সুদর্শনপুরে সংস্থার কার্যালয়ে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিকে দীপালি তিনি সংস্থার পক্ষে জানান, এই সংস্থা দুরকম ভাবে সেবা করছে মানুষের, এক শরীরের সেবা, 2 আত্মার সেবা। যখন কেউ বিপদে পড়ছেন তখন আত্মিকভাবে তাদের পাশে দাঁড়ায় এই সংস্থা। এই কারণটা হচ্ছে যে ওই যে উইন্স, যেটা আর কি মিডিয়া উইন্স, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর কি বিষয় আমাদের এই ব্রহ্মকুমারী ঈশ্বরী বিষয়। কেননা সারা বিশ্বে এই মিডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু ব্রহ্মকুমারীর মানে হচ্ছে প্রচার প্রসার। তাই আপনাদেরকে আমরা এখানে রায়গঞ্জের এই সমস্ত ভাইদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। মুখ্য কি বলবেন, আজকের প্রেস মিটে কি বার্তা দেবেন? এটাই আমরা বলতে চাই যে ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় 2 দিক দিয়ে সেবা করছে, ডবল সেবা করছে। এক তো শরীরের সেবা, সেটা সবাই আমরা দেখছি, সবাই করে থাকে, কিন্তু আত্মার যে সেবা
সেই সেবাটা যেরকম কোনো যখন বিপদে পড়ছে কেউ, তখন আমরা তাকে সেই বিপদ থেকে কি করে সে খুব সহজেই নিজেকে করতে পারে, সেফ রাখতে পারে, শক্তি পায়, তার জন্য আমরা তাকে আন্তরিক সেবা করে থাকি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।